Hello. Good morning. Good morning, ma'am. Good morning. Good morning, ma'am. Good morning. Good morning. আচ্ছা, আগের দিন কি পড়িয়েছিলাম? ফ্যারাডেজ ল, লেঞ্জেস ল আর বিএইচ লুপ, তাই তো? Yes, ফ্যারাডেজ ল কিছু মনে আছে? আমি যদিও পিপিটিটা দিইনি, আজকে দিয়ে দেবো, কারণ পুরো চ্যাপ্টারটা শেষ হয়নি বলে আমি পিপিটিটা দিইনি। চ্যাপ্টারটা শেষ করে দেবো আজকে। তো আজকে পিপিটিটাও দেবো, আর একটা বই তোমাদেরকে রেফারেন্স দিয়ে দেবো, সেখান থেকেও কিছু কোশ্চেন পড়তে হবে। তো বলো, ফ্যারাডেজ ল কিছু মনে আছে? yes, ma'am. বলো, ফার্স্ট লটা বলো। মানে ফার্স্ট লটা মানে যেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা ওইটা। হ্যাঁ, যেটাতে ইএমএফ ইন্ডাকশন হবে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনেরই দুটো ল, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে? তো সেই লতে একটাতে বলা হয়েছে যে ইয়েস ম্যাম, মানে যখন ফার্স্ট কোনো লতে বলা বলো। ইয়েস ম্যাম, ফার্স্ট লতে বলা হয়েছে যখন একটা কন্ডাক্টর একটা ভ্যারিং মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সেটাকে প্লেস করা হবে, ইএমএফটা হুম, তখনই হচ্ছে ইন্ডাক্টেড হয়, এবং সেটা মানে যে যে কন্ডাক্টরটা সেটা যদি কন্ডাক্টরের সার্কিটটা যদি ক্লোজড হয়, তাহলে কারেন্টটা হচ্ছে ইনডিউসড হয়, যেটাকে বলা হয় ইনডিউসড কারেন্ট। হ্যাঁ, মেনলি হচ্ছে যে ইএমএফ ইন্ডাকশন হবে, ঠিক আছে? তো কোনো একটা মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আর যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে যে কোনো একটা স্ট্যাটিক আর একটা মুভিং থাকতে হবে, অল্টারনেটিং ইন নেচার থাকতে হবে। তাহলে সেই কন্ডাক্টরের অ্যাক্রসে ডিউ টু রিলেটিভ মোশন, এই কথাটা কিন্তু অবশ্যই থাকতে হবে ফার্স্ট লতে। রিলেটিভ মোশন থাকতে হবে, এবং যে কোনো একটা কন্ডাক্টরকে আইদার স্ট্যাটিক, ফিল্ডকে মুভিং, অথবা ফিল্ড স্ট্যাটিক, কন্ডাক্টর মুভিং। তো তখন কি হচ্ছে না, দুজনের মধ্যে রিলেটিভ মোশন ক্রিয়েট হচ্ছে। এই রিলেটিভ মোশন থাকার জন্য কন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে বা ইএমএফ ইন্ডাকশন হচ্ছে। এই ইএমএফ ইন্ডাকশনটা কার সঙ্গে প্রপোর্শনাল, সেটাই বলা হয়েছে সেকেন্ড ল। যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে সেখানে কি হচ্ছে, ফ্লাক্স তৈরি হচ্ছে। তো এই ইনডিউসড ইএমএফটা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজের সাথে প্রপোর্শনাল অথবা ইকুয়াল বলতে পারো। তাহলে আমরা এটা ফর্মুলাটা সেকেন্ড ল। দেখেছিলাম, E is equal to, হ্যাঁ সেকেন্ড ল, E is equal to n d phi dt, এটা আমরা পড়েছিলাম। আর লেঞ্জেস লতে কি পড়েছিলাম না, রেজাল্ট উইল অপোজ দ্য ভেরি কজ। তাহলে রেজাল্ট যেটা তৈরি হলো, রেজাল্ট কি তৈরি হলো, ইএমএফ তৈরি হলো। কার জন্য তৈরি হলো? এই যে অল্টারনেটিং ফ্লাক্স, এর জন্যই না ইএমএফ তৈরি হলো। তাহলে ইএমএফটা হলো আমাদের রেজাল্ট, কজটা হলো এই রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, ঠিক আছে? সেজন্য আমরা অ্যাকর্ডিং টু ইএমএফ, অ্যাকর্ডিং টু ফ্যারাডে অ্যান্ড লেঞ্জেস ম্যাম লকে আপনি যদি স্ক্রিন আমরা শেয়ার কম্বাইন, করেছেন? না করিনি, এটা আমি ডিসকাস করছি। স্ক্রিন শেয়ার করিনি কারণ ওকে ম্যাম। এখনো নতুন টপিকে ঢুকিনি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড ল আর সরি ফ্যারাডেজ ল আর লেঞ্জেস লকে যদি আমরা কম্বাইন করি, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ই ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই ডিটি। এই গেল আমাদের দুটো ল। তো এক্সামে তোমাদের হয়তো স্টেটমেন্ট ডিফাইনই দেবে, মানে স্টেট দ্য ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা স্টেট দ্য লেঞ্জেস ল। তো তখন তোমরা কিন্তু এইভাবেই লিখবে যে রেজাল্ট উইল, লেঞ্জেস ল বললে যে রেজাল্ট উইল অপোজ দ্য ভেরি কজ, এই লটাতে বলা আছে। তো হোয়াট ইজ রেজাল্ট অ্যান্ড হোয়াট ইজ কজ, সেটা তোমরা কিন্তু ওই ইকুয়েশনের মাধ্যমে বলে দেবে খাতাতে। এবার আমরা আজকে পড়বো যে সেলফ ইন্ডাকশন আর মিউচুয়াল ইন্ডাকশন। এটা আজকে আমি একটু বই থেকেই পড়াচ্ছি তোমাদের,
যেহেতু এটা পিপিটিতে মানে বই থেকেই আমি তোমাদেরকে পড়তে বলবো, এই জন্য বইটাই পড়িয়ে দিচ্ছি, আর পিপিটি করিনি। বইটা আমি দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, দেখতে পাচ্ছো স্ক্রিনে লেখা? কি আর একটু বড় করব? ইয়েস ম্যাম, বড় করলে ভালো হয়। হ্যাঁ, এবার দেখো, এবার। হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, আমি একটু সেলফ ইন্টারাপ্ট করছি ম্যাডাম। ম্যাডাম, হ্যাঁ, আমি হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, 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 বলুন স্যার। আচ্ছা, এক একটা সেকেন্ড। স্টুডেন্টের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমরা টিউসডে থেকে ক্লাসটা অফলাইন স্টার্ট করব, ঠিক আছে? এবং আমাদের ক্লাস কিন্তু ব্লেন্ডেড মোডে হবে। যারা ক্লাস কলেজ মানে অনলাইন ক্লাসও চলবে, তার সঙ্গে সঙ্গে প্যারালালি অফলাইন মোডেও চলবে ক্লাস। ওকে, সো আমি সবাইকে বলছি, যারা কলেজে আসতে পারবে তাদের জন্য ক্লাসটা আমি অফলাইনে নেওয়া হবে। যারা আসতে পারবে না, কোনো প্রবলেম নেই, তাদের জন্য আমরা প্যারালালি অনলাইন মোডে কিন্তু ক্লাস কন্টিনিউ হবে। আমি ইভিনিং এ একটা গুগল ফর্ম দিয়ে দেবো তোমাদের ঘরে। সেই ফর্মটা ফিল আপ করবে, কারা কারা অফলাইনে আসবে, কারা কারা আসবে না, সেইভাবে আমাকে ক্লাসের শিডিউলটা করতে হবে। So I'm requesting you all that from Tuesday we will start the class in a blended mode. One should be in the offline mode, another should be in the online mode. So I will give you a Google form. The students who are able to come to the college for doing the offline classes, there should not be any problem for that. And the students who are, if you think that we will join the college after the puja vacation, there should not be any problem for that also. Okay, so you just fill the form so that we can able to recognize which students want to come to the college, because we will do that you have to come to the college for the 3 days, alternate days. I don't know what day should be fixed, because in the Tuesday we will discuss with the student whether we can consider that either the Monday, Wednesday, Friday, or we can consider also that Tuesday, Thursday, Saturday. Okay, so according to you, after discussion, we will fix that. That means from Tuesday you have to come to the college 3 days in a week, and we will schedule the class in such a way so that if any student could not able to come to the college, there should not be any problem for that. Any queries regarding this particular thing? স্যার, No, sir. হ্যাঁ, বলো বলো বলো। বলছি স্যার, আমাদের কি 5 দিনের জায়গায় 3 দিন করে ক্লাস হবে আর বাকি 2 দিন অনলাইনে? তোমাদের অনলাইনে ক্লাস 5 দিনই হবে, ঠিক আছে? কলেজে যারা আসবে তারা 3 দিন করে আসবে। বাকি যে 2 দিন ক্লাস, সেটা তো অনলাইন করতেই হবে। তার সঙ্গে সঙ্গে অনলাইনে যে ক্লাসটা হয়ে যাচ্ছে, যারা ক্লাস করছে তাদের সঙ্গে যে ডিফারেন্সটা হচ্ছে, সেটাকে আমরা একটা নিজস্ব একটা অ্যালগোরিদম দিয়ে সেটাকে সলভ করবো, চিন্তা নেই। মানে পুরোটা কভার হবে। মানে কলেজে যারা আসবে তাদের 3 দিন আসতে হবে, আইদার সোম বুধ শুক্র আর মঙ্গল বৃহস্পতি শনি। আমরা ঠিক করবো, এটা স্টুডেন্টের সঙ্গে কথা বলে ঠিক করে নেবো। ওকে, আচ্ছা, আর নইলে অ্যাটেন্ডেন্স যারা এত আসতে পুয়ার কেন? অনলাইনে ক্লাস করতে পারবে? কি বলো? আমি বলছি স্যার, যারা আসতে পারবে না, যারা মানে আমার বাড়ি তো প্রায় ধরে নেন কলেজ থেকে প্রায় 150 কিলোমিটার দূরে আমি থাকি। এবার স্যার আমি যদি না আসতে পারি তার মানে আমি অনলাইনে ক্লাস করতে পারবো? আমি কি বলিনি সেটা? আমি তো বলেছি অনলাইনে করতে পারবে, ঠিক আছে? আমি গুগল ফর্মটা আচ্ছা, দেবো, যারা আসতে পারবে তারা করবে, আসবে। যারা আসতে পারবে না, কিন্তু আলটিমেটলি যখন পুরো ওপেন হয়ে যাবে সবাইকেই তো আসতে হবে, তাই না? আমি পূজা অবধি আমি কিছু রাখছি না, সেই প্রেশারাইজে রাখছি না, কেন গভর্নমেন্ট অলরেডি আমাদের কাছে সার্কুলার চলে এসেছে তোমাদের অল্টারনেট ডে কলেজ আসার জন্য। 50% স্টুডেন্ট 3 দিন আসবে, বাকি 50% 3 days আসবে, এটা আমাদের কাছে সার্কুলার আছে, ঠিক আছে? কিন্তু তোমরা আমি fix এখনই তাই তো? তার মানে আমরা এখনই সেটা চাইছি না। আমরা চাইছি যারা আসতে পারবে তাদের একটা ফিক্স করে নিয়ে তাদের ঘরে 3 দিন আসার কথা বলবো, বাকি আমাদের 5 দিনই। ওকে স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। ইয়েস স্যার স্যার, আপনি শোনা যাচ্ছে। না, আপনার ভয়েসটা শোনা যাচ্ছে না। আমি বলছি যে আগের সেমিস্টারে যেভাবে ক্লাস হচ্ছিল, এই সেমিস্টারে কি ক্লাস কম হচ্ছে তোমাদের?
না স্যার আমাদের ঠিকই আছে। রিমেডিয়াল ক্লাস শুরু হবে খুব মানে নেক্সট উইক থেকে আমরা রিমেডিয়াল ক্লাস স্টার্ট করে দেবো। ক্লাসে যা যা প্রবলেম হচ্ছে সেগুলো আমাদের মানে সেগুলো তোমরা গ্রুপে লিখবে যে সাবজেক্ট নিয়ে প্রবলেম হচ্ছে। হুম, কারণ সেগুলো না লিখলে আমরা জানতে পারবো না। হুম, আমরা অলরেডি ফার্স্ট ইয়ার তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাসও মানডে থেকে শুরু করে দিচ্ছি যারা তোমাদের নতুন অ্যাডমিশন নিয়েছে। তাই তো দুটো জায়গাতে ক্লাসগুলো চলবে। তাই তোমাদের ক্লাস কিন্তু টিউসডে থেকে যেটা হবে গুগল মিটে ক্লাস হবে। আর অ্যাটেন্ডেন্স তোমাদের এত পুয়ার কেন? 38 আউট অফ 235। ক্লাসে ইন্টারেস্ট পাচ্ছ না? না স্যার হুম, ক্লাসগুলো খুব ভালো হচ্ছে, সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলো। না তাহলে ক্লাসে যদি ইন্টারেস্ট না থাকে তাহলে ক্লাসে অ্যাটেন্ডেন্স কেন এত কম? হুম, রূপকয়াল আছো তুমি ক্লাসে? রূপকয়াল, ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ রূপকয়াল বলো ক্লাস কেমন হচ্ছে? স্যার ভালো আছে স্যার, আমরা তো ক্লাসে আছি, এবার যারা নেই তাদের ব্যাপার। এবার আমরা তো আছি প্রবলেম, ক্লাস। ঠিক আছে ঠিক আছে। সুপ্রিয়, সুপ্রিয় টিকাদার, সুপ্রিয় টিকাদার, ইয়ে স্যার আছি স্যার। ক্লাস সম্বন্ধে ক্লাস কেমন হচ্ছে? কি পড়ানো হচ্ছে আজকে? সুপ্রিয়, হ্যাঁ সুপ্রিয় আজকে কি পড়াচ্ছেন? ম্যাডাম কি পড়াচ্ছেন আজকে? সুপ্রিয় বলো। হুম, স্যার আগের দিন ওই ফ্যারাডেস ল আর না লেঞ্জেস ল ম্যাডাম ম্যাডাম পড়িয়েছি। ম্যাডাম 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 একটু আমি আচ্ছা আমি আচ্ছা, আমি হ্যাঁ আমি সুপ্রিয়, সুপ্রিয় বলো, হ্যাঁ। সুপ্রিয়, সুপ্রিয় কোথায় গেলে? হ্যালো স্যার। হ্যাঁ সুপ্রিয় বলো কি পড়াচ্ছেন ম্যাডাম আজকে? হুম, স্যার ম্যাডাম কি পড়াচ্ছেন আজকে? ফ্যারাডেস লটা আগের দিন পড়েছিলেন ম্যাডাম। ফ্যারাডেস ফ্যারাডেস লটা ল কি জিনিস? ফ্যারাডেস লটা বলো তো একটু কি জিনিস শুনি। নেটওয়ার্কের খুব প্রবলেম আছে। ফ্যারাডেস লটা কি বলো একটু শুনি, আমি তোমার কথা শুনতে পাচ্ছি, বলো সুপ্রিয়। হুম, ওকে ওকে। সুমন 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 কলাপাহাড় আছো? সুমন, সুমন, সুমন কালাপাহাড়। হুম, সায়নদেব দত্ত, প্রেজেন্ট রয়েছে। সায়নদেব দত্ত। ইয়েস স্যার। হুম, ম্যাডাম কি পড়াচ্ছেন আজকে? স্যার আমার একটু লেটে ক্লাসটা জয়েন হয়েছে সেই জন্য। তুমি তো আগের দিন ম্যাডাম কি পড়িয়েছেন? হুম, নাসির হোসেন আছো ক্লাসে? নাসির হোসেন মাল, নাসির হোসেন, স্যার আছি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম কি পড়াচ্ছেন আজকে? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ কি পড়াচ্ছেন ম্যাডাম এখনো আজকে? কিছু তো নতুন কিছু আগের দিন কি আজকে পড়িয়েছেন? এখনো কিছু নতুন শুরু করে নিতে ম্যাম। ম্যাম ফ্যারাডেস ল পড়িয়েছেন, লিনিয়ার ল পড়িয়েছেন এবং কিসের ল? কিছু কি রিং ফ্যারাডেস লয়ের পর কি? নোটস। ফ্যারাডেস লয়ের পর কি বললে? স্যার আমার নোটসে ফ্যারাডেস, টোকা যাওয়ার ইংলিশ উচ্চারণ খুব কাঁচা, তুমি এই বলো জন্য না, আমি তুমি বলো নোটসে টুকে রেখেছি স্পেলিং করে ম্যাম। বলো, স্পেলিং করে বলো, স্পেলিং করে বলো কি স্পেলিংটা বলো, এরকম টাইপের স্যার। কি স্পেলিং এম আছে? ই LENTZ? এল এন সরি LENZ। লেন্স আমি ল, স্যার আচ্ছা এরকম লেন্স নোটস লটা, করে পড়ি। আচ্ছা ওই লটা কি ল একটু বলো তো, কি জন্য লাগে লটা কি? লেন্স লটা বলো, তুমি তো বুঝিয়েছিলে আগের স্যার দিন। ভুলে গিয়েছি স্যার, অ্যাকচুয়ালি তারপরের দিন আমি একটু পড়তে পারিনি, ভুলে গিয়েছি। আমার স্যার ভুলে গিয়েছি স্যার লস গুলো। যেমন করলে তো হবে না বাবা, আমি ক্লাসটা নোটসটা পড়া হয়নি স্যার আগের দিন। করেছি। বিকাশ নাসির সিনহা, সাথে আজকে ক্লাসে বিকাশ এসেও সিনহা আছো? বলেছি। বিকাশ সিনহা ক্লাসে আছো?
Vikas Sinha, are you there in the class? Yes, Vikas. Can you hear me, Vikas? Yes, sir. হ্যাঁ বিকাশ, টেল মি হোয়াট ইজ হ্যাঁ ফ্যারাডেজ স্যার ল? স্যার বলেন ফ্যারাডেজ লটা কি বলো? স্যার। স্যার আমি স্যার ক্লাস করিনি স্যার, এখনই জয়েন করলাম, জানি তুমি না। ক্লাস করোনি? আচ্ছা, চন্দন চৌধুরী, মেকানিক্যাল চন্দন চৌধুরী। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যালো হ্যাঁ চন্দন, বলো তো ফ্যারাডেজ লটা স্যার, কি? অ্যাকচুয়ালি 3-4 দিন ধরে বিশ্বকর্মা পুজোর জন্য ব্যস্ত ছিলাম। মানে ম্যাম বললেন যে কিছু মানে ক্লাসটা হয়ে যাওয়ার পর একটা পিপিটি শেয়ার করবে, ওটা একবার হুম। দেখি আমি, তারপরে মানে এখন হয়নি ওটা কিছু, ক্লাসটা করতে পারিনি আগে। দেবাঙ্গনা পুটাতুন্ডু, দেবাঙ্গনা। হ্যালো দিবাঙ্গনা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। হ্যাঁ ফ্যারাডেজ লটা বলো, একটু কাছ থেকে বলো, দূর থেকে বলছো তুমি কথাটা, একটু কাছ থেকে বলো, ফ্যারাডেজ লটা বলো। গৌতম কর্মকার, গৌতম কর্মকার। হ্যালো। হ্যাঁ কে বলছো? কে বলছো? স্যার নেটওয়ার্কের খুব ডিস্টার্ব হচ্ছে, মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে আওয়াজ। প্রিঙ্কেল চৌধুরী, প্রিঙ্কেল চৌধুরী। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, তোমার খবর কি? পড়াশোনা করছো হ্যাঁ স্যার করছি। আর বদমাইশি করছো না তো? না না। আচ্ছা আচ্ছা, তুমি ফ্যারাডেজ লটা একটু বলো তো আমাকে শুনি। স্যার বলবো? আচ্ছা কে বলছো? রাজা? হ্যাঁ স্যার বলবো। রাজা বলো শুনি। Faraday's law states that included voltage in a circuit is a proportional to rate changes over time of magnetic flux through the circuit. ভোল্টেজ কি বলো? হোয়াট ডু ইউ মিন বাই ভোল্টেজ? হোয়াট ডু ইউ মিন বাই ম্যাগনেটিক ফ্লাক্স? বলো ভোল্টেজ জিনিসটা Sir, কি? magnetic আগে ভোল্টেজ জিনিসটা কি বলো? current এর রেটিংটা স্যার। ভোল্টেজটা কি? স্যার যেটা থ্রু আমরা মানে কারেন্টের যে কতটা রেট রয়েছে, মানে কারেন্টের যে ফ্লোয়িং রেটটা আছে সেটা মাপতে পারি। প্রেসার, কারেন্টের যে প্রেসারটা থাকে, ইলেকট্রিক্যাল যে সার্কিটের পাওয়ার প্রেসারটা থাকে সেটা মাপতে পারি। এটা হচ্ছে পাওয়ার ভোল্টেজ। প্রেসার? সে আবার কি গো? ইলেকট্রিক প্রেসার, ভোল্টেজ ইকুয়াল টু স্যার প্রেসারই তো হয়, এটাই পড়েছিলাম এই বইতে, কোথায় মেকানিক্যাল পড়েছিলে? বইতে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নামে যে বইটা আমাদেরকে দেওয়া হয়েছিল সেটাই। ভোল্টেজ ইকুয়াল টু প্রেসার পড়েছিলে? আর কিছু মানে ওইটা হয়তো ওই সেন্সে ওরা বলেছিল, কিন্তু ভোল্টেজ তো প্রেসার না। ভোল্টেজ কি জিনিসটা কি আসলে? ভোল্টেজ কি? The voltage is the pressure of electrical circuit power source pushes charged electrons কি through দেখে a বলছো বলো conductor. তো? বইটা যেটা দেখে বলছো সেটাও একটুখানি ঠিকঠাক করে দেখো। ভোল্টেজ কি করে মেজার করা হয়? ভোল্টেজ কি করে মেজার করা হয়? ভোল্টমিটার দিয়ে মিটার দিয়ে না? দিয়ে স্যার। না দাও, রাজাকে আগে দাও না। রাজা তো দেখে মুখস্থ বলে দিল ফ্যারাডেস লটা, ওকে একটু বলতে দাও না। ভোল্টেজটা বলতে দাও, ম্যাগনেটিক ফ্লাক্সটা বলতে দাও, তারপর আমি আসছি। প্রপোর্শনালটা বলতে দাও, জিনিসটা কি বুঝেছি আমি দেখি। স্যার ভোল্টেজ তো আমরা ভোল্টমিটার দিয়ে মাপি। কি কি জিনিস ভোল্টেজ? আসলে জিনিসটা কি? কোন একটা সার্কিটে ভোল্টেজ বলতে কি বোঝাচ্ছ? কোন একটা সার্কিটের তো ওইভাবে হয় না। কোন দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ বলতে কি বোঝাচ্ছ? স্যার এইটার মিনিংটা তো বলতে পারছি না। তা তুমি কেন, যখন এটা ক্লাসে যখন হয়েছে, তুমি ম্যাগনেটিক ফ্লাক্সটা কি বলো?
স্যার ম্যাগনেটিক ফ্লাক্স তো একটা মেজারমেন্ট টোটাল ম্যাগনেটিক ফিল্ডটাকে কতটা থ্রু পাসেস করছে জিনিসটার, সার্কিটের আবার থ্রু পাসেস করছে। ম্যাগনেটিক ফিল্ডটা কি জিনিস বলো? স্যার ম্যাগনেটিক ফিল্ড তো একটা ফিল্ড যেটা হচ্ছে আমাদের চারপাশে রয়েছে, কিন্তু স্যার আমরা সেটা চোখে দেখতেও পাই না, এবং সেটা থেকে আমরা এক টাইপের এনার্জিও একটা মানে ইনভিজিবল টাইপের এনার্জি যেটাকে আমরা চোখে দেখতে পাই না, খালি চোখে দেখতে পাই। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো তো? স্যার লাইটও তো আমাদের চারপাশে আছে, আমরা চোখে দেখতে পাই না। স্যার এক লাইট ধরনের আমরা দেখতে পাই না, লাইটকে ট্রাভেল এরপর করতে না না না, তাহলে তুমি ব্যাপারটা ভেবে দেখো, তুমি যেভাবে বললে ফিল্ড, এগুলো যে ক্লাসে বুঝতে পারোনি, ভোল্টেজ জানো না, ম্যাগনেটিক ফ্লাক্স জানো না, ম্যাগনেটিক ফিল্ড জানো না, এগুলো তো বলতে হবে না। এগুলো মুখস্থ করে তো লাভ নেই, মুখস্থ করে তো লাভ নেই, মুখস্থ করবে আজকে কালকে ভুলে যাবে। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কি জিনিস বলো তো? না স্যার এটা পড়িনি। ঝুমা সর্দার আছো? সিএসটি ঝুমা সর্দার। হুম, এরম করলে কি করে হবে বাবা? তোমরা একটা অ্যান্সার দিতে পারছো না, তাহলে ক্লাস করিয়ে লাভটা কি? নীলাঞ্জন রাউত, ইয়েস স্যার। কি পড়ানো হচ্ছে ক্লাসে? স্যার ম্যাম আগের দিনের ক্লাসে ফ্যারাডেসের দুটো ল আর হচ্ছে লেঞ্জেস লটা পড়িয়েছেন, আর আজকের উনি আর একটা নতুন টপিক স্টার্ট করবেন বললেন। ফ্যারাডেজে কোন দুটো ল বলেছিলেন? মানে স্যার দুটো ল বলবো? হুম 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 তো ফ্যারাডেসের মেনলি দুটো ল আছে, যে ফার্স্ট লটায় উনি বলেছেন যে when a wire kept in a field that experiences constant change in its magnetic field. And now what is magnetic field? Magnetic field হচ্ছে স্যার যে মানে সেই ফিল্ডটা যেখানে একটা রিজিয়ন যেখানে কিনা ম্যাগনেটিক ফোর্সটা অ্যাক্ট করবে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এবং দেন দ্যাট ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইজ, সেখানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা ডেভেলপ হচ্ছে। আরেকবার সামারাইজ করে বলে দিচ্ছি, যে একটা ওয়্যারকে যদি রাখা হয় ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে সেটা একটা কনস্ট্যান্ট চেঞ্জ হয়, আর সেটা থেকে তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আর এই যে এই যে ফেনোমেনাটা, এইটাকে বলা হচ্ছে ইনডিউসড ইএমএফ। এবার এটা যদি ক্লোজ সার্কিটের মধ্যে, যদি এটা হচ্ছে একটা ক্লোজ সার্কিটের মধ্যে রাখা হয়, তাহলে কারেন্টটা ইনডিউসড হয় সার্কিটের মধ্যে, তো এটাকে বলা হয় ইনডিউসড কারেন্ট। তার মানে এখানে কতগুলো টার্ম তুমি বললে? একটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড বললে, আর একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বললে, দুটোর মধ্যে ডিফারেন্স কি? স্যার ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে স্যার সেই রিজিয়নটা যেখানে ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে, আর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানে সেই রিজিয়নটা যেখানে ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে সেই রিজিয়নটা যেখানে ইলেকট্রোম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো যার উপর দিয়ে যাচ্ছে। কি করে মেজার করা হয় ম্যাগনেটিক ফিল্ডকে? স্যার মেজার কিভাবে করা, মানে স্যার ইউনিটটা তো জানি, মানে ম্যাগনেটিক, না সরি, মানে কিভাবে মেজার করা হয় সেটা তো স্যার জানি না। না না, লাইন্স অফ, তুমি যেটা বলতে চাইছো যে লাইন্স অফ ফোর্স গুলো যেখান দিয়ে যাচ্ছে সেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, থাকতেও পারে না থাকতেও পারে, সেটা তো ব্যাপার না। লাইন্স অফ ফোর্স যদি তুমি আর্থের রেসপেক্টে বলো, তো সব জায়গাতে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তাই না? আর্থের রেসপেক্টে যদি আমি কনসিডার করি, আর্থের দুটো 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 সেন্টার, দুটো একটা নর্থ পোল একটা সাউথ পোল, ওর রেসপেক্টে, তাই না? বা তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা তুমি বলছো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এর জন্য তৈরি হচ্ছে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা কি জিনিস? স্যার ওই যে যেটা বললাম, মানে যে যেখানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা কি জিনিস? ম্যাগনেটিক ফিল্ডটা তো লাইন্স অফ ফোর্স বললে, বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা কি? হ্যালো স্যার, কে বলছো? আমি অর্পণ। হুম, অর্পণ বলো। স্যার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সেই রিজিয়নটা যেখানে আইদার পার্মানেন্ট
অথবা ইলেকট্রোম্যাগনেটিক দ্বারা ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকে, এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সেই ফিল্ডটা যেখানে একমাত্র ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো তৈরি হয় শুধুমাত্রই ইলেকট্রোম্যাগনেটের জন্য। শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেট না মানে হলে স্যার সেটা হবে এটা না, তাই তো? আর্টিফিশিয়ালি তৈরি করেছো স্যার মানে ওই সেটা কিন্তু কম্বিনেশন আর কি, যেটা হচ্ছে না, আমার কথা সেটা দেখো, আমার কথা হচ্ছে যে পড়াশোনাটা কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। তোমাদের কোয়েশ্চেন্স গুলো এইভাবে হবে, স্যারকে বা ম্যাডামকে তোমাদের কোয়েশ্চেন্স গুলো কিন্তু এইভাবে হবে। হ্যাঁ স্যার, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে একটা মানে কথা ওই মনে রাখবে, অর্থনীতি যেটা ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজমের মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই। যেটাই যদি ইলেকট্রিসিটি ইন দ্য মোশন দ্যাট প্রডিউস দ্য, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি তো মোশনেই থাকে, দ্যাট প্রডিউস দ্য ম্যাগনেট, আর দ্য ম্যাগনেট ইন দ্য মোশন দ্যাট প্রডিউস দ্য ইলেকট্রিসিটি। তাই তারা খুব কাছাকাছি রিলেশনশিপ। তাই কোয়েশ্চেন্স এর ধরনগুলো তোমরা কিন্তু শেখাটা ঠিক মতো ভাবে হচ্ছে না। শুধুমাত্র স্যার বা ম্যাডাম পড়িয়ে যাবেন তাহলে তো হবে না, তোমাদের কোয়েশ্চেন্স গুলো সেইভাবে করতে হবে। আর গোটা ক্লাসের মধ্যে 2 জন বা 3 জন অ্যান্সার দিলে তো আমার তো এফেক্টিভনেসই নেই ক্লাসের কোনো। আর রাজা মুখস্থ করে কিছু কোনো লাভ হবে না বাবা, হয়তো নাম্বারটা হয়ে গেল কিন্তু কোনো লাভ হবে না। ম্যাডামরা স্যাররা এত কষ্ট করে পড়াচ্ছেন, সেই জায়গাগুলোকে বুঝুন। প্রত্যেকে তাদের প্রিপারেশন জন্য পিপিটি তৈরি করছেন, তোমাদের অ্যানিমেশন করে দেখাচ্ছেন, সেই জায়গাগুলো তাই তো টাইম লাগছে না। সেগুলো যদি না বুঝো তো মুশকিল। পড়াশোনা করতে হলে পড়াশোনার মতো করো, ওই হাফ ডান করো না। ক্লাস অ্যাটেন্ড করে বসে আছো, 34 হয়ে গেছে নাম্বার অফ স্টুডেন্ট, 34 এর মধ্যে আমরাই তো আছি 3-4 জন। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, কন্টিনিউ করুন ম্যাম। ঠিক আছে, আর একটু দেখবেন সব স্টুডেন্টকে কোয়েশ্চেন ধরুন, কারা কারা শুনছে না শুনছে। হ্যাঁ, আমি আমি সেদিকে কিন্তু ওদের প্রত্যেককেই জিজ্ঞেস করি, ওরা কেউই মানে না রেসপন্সিভ না, না, আপনি শুধু নাম ধরে ডিনাই ধরে করে। জিজ্ঞেস করুন, দিয়ে রিপোর্ট করুন আমাকে যে এরা রেসপন্স করছে ইভেন না। নাম ধরে জিজ্ঞেস করলেও ওরা সাড়া দেয় না, মানে না, আপনি মানে আপনি আমাকে সেই নামের লিস্ট গুলো দেবেন যারা সাড়া দেয় না, সেই লিস্ট ওকে গুলো দেবেন। ওকে বাড়ির গার্জেনের সঙ্গে কথা বলুন দরকার হলে, বলতে হবে তাহলে। ঠিক আছে না, ওরা ফিস পে করছে, তার জন্য সেমিস্টার ফিস দিচ্ছে, তারপর আমাদের এটা রেসপন্সিবিলিটি আছে, এটা করতে হবে হ্যাঁ এটা। অবশ্যই। ঠিক আছে ম্যাম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, চলো তাহলে আহ, শুরু করি আজকের নতুন টপিক। আর আগের দিনের যা যা টপিক আছে একদম প্রথম থেকে যা সব চ্যাপ্টারের, ঠিক আছে, কোয়েশ্চেন পড়বে, পুরো থরলি পড়বে। পড়ার পর কি কি কোয়েশ্চেন তোমাদের মাথায় অ্যারাইজ করছে আমাকে সেগুলো বলবে, হোয়াটসঅ্যাপ করবে, মানে ফোন করবে, যখন করবে আমি ফ্রি থাকলে অবশ্যই সেই মুহূর্তেই দেব, আদারওয়াইজ আমি পরে কিন্তু রিপ্লাই দিয়ে দেব। তো সেই জায়গায় তোমাদের নিজেদেরকে একটু পড়তে হবে। শুধু সিলেবাস এগিয়ে গেলে সত্যি কিছু হবে না, তোমাদের শেখাটাই কিছু হচ্ছে না আলটিমেটলি, ঠিক আছে। ইয়েস ম্যাম। চলো আজকে তাহলে আমরা, হ্যাঁ আজকে তাহলে আমরা তোমাদের সিলেবাসে কিছু একটা একটু পোর্শন বাকি রয়েছে, ওই জায়গাটুকু, ওই চ্যাপ্টারটার, তো সেটা একটু পড়ে নিই আমরা। তো সেলফ ইন্ডাকটেন্স, এই নামটা শুনলেই আমরা বুঝতে পারছি যে এটা নিজে নিজে তৈরি হচ্ছে এই ইন্ডাকটেন্সটা, তাই তো। তো একটা কয়েলকে আমি যখনই, আমি একটু আগেই বলেছি ফ্যারাডেজ ল অনুযায়ী, যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কন্ডাক্টরকে রাখা হয় তাহলে কি হচ্ছে, সেখানে একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে ডিউ টু রিলেটিভ মোশন। রিলেটিভ মোশনটা কি জিনিস? রিলেটিভ মোশন বলতে বোঝাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড মানে কন্ডাক্টরটা যদি স্ট্যাটিক থাকে, আর যদি আমি ফিল্ডটাকে মুভ করি, আর বলেছি যে যদি কন্ডাক্টরটা মুভ করাই, ফিল্ডটাকে স্ট্যাটিক রাখি, এই দুটো কেসই কিন্তু হয়। একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ আর একটা ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ, আমি বলেছিলাম আগের দিন। তো একটা সেলফ ইন্ডাকটেন্স তখনই হবে যখন একটা কয়েলকে একটা এসি সোর্সের সাথে কানেক্ট করা হবে। তাহলে এসি সোর্সের সাথে যখনই কানেক্ট করা হচ্ছে, সেই কয়েলটা কিন্তু কারেন্ট, একটা অ্যামাউন্ট অফ কারেন্ট কিন্তু সে ফ্লো করাবে সেই কয়েলটার থ্রু দিয়ে। সেই কারেন্টটা কি, আমি আগের দিনই বলেছিলাম যে চার্জ হচ্ছে একটা টাইমের রেসপেক্টে ফাংশন অফ টাইম, তাই তো, ডিআইডিটি, এটার মানে কি টাইমের রেসপেক্টে কারেন্টের চেঞ্জ, দ্যাট ইজ কল ডিআইডিটি। তো এর জন্য কি হচ্ছে না, এই ভোল্টেজটা যখনই কন্ডাক্টরের অ্যাক্রসে আমি দিচ্ছি
তখন ওই কারেন্ট কয়েলটা একটা কারেন্ট ফ্লো করাচ্ছে, যে কয়েলটার কারেন্ট ফ্লো করানোর জন্য তার মধ্যে কি হচ্ছে না একটা ফ্লাক্স তৈরি হচ্ছে, সেই ফ্লাক্সটা কি হচ্ছে টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। এবং এখানে সার্কিটটা হচ্ছে স্টেশনারি এবং ফ্লাক্সটা হচ্ছে চেঞ্জিং, যেটা আমি ফ্যারাডেস লতেই বলেছি। তাহলে এখানে আমাদের সেলফ ইন্ডাকটেন্সটা কি হবে ফর্মুলাটা, না E ইজ ইকুয়াল টু এল ডিআই ডিটি। ঠিক আছে, তাহলে আমাকে যদি কোয়েশ্চেন করে যে একটা কয়েলের অ্যাক্রসে ইন্ডাকটেন্স, ইন্ডাকটিভ কয়েল, সেই ইন্ডাকটিভ কয়েলের অ্যাক্রসে যদি জিজ্ঞেস করে ভোল্টেজটা কত, তাহলে সেখানে আমাকে বলতে হবে ভোল্টেজ আমি এভাবে বের করব এল ইন্টু ডিআই ডিটি। কয়েলের একটা নিজস্ব ইন্ডাকটেন্স রয়েছে যেটা কিনা এল, এবং এর অ্যাক্রসে ভোল্টেজ তাহলে কত হচ্ছে এল ডিআই ডিটি, যেখানে ডিআই ডিটিটা হচ্ছে চেঞ্জ অফ কারেন্ট, মানে টাইমের রেসপেক্টে কারেন্টের চেঞ্জ। এখানে এই যে এল, এই এলটাকেই বলা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। এবং এটার আরেকটা নাম রয়েছে দেখো, যে বলছে এল ইজ নোন অ্যাজ সেলফ ইন্ডাকটেন্স অ্যাজ ইট ইজ দ্য কোয়ান্টিটি অফ দ্য সার্কিট ইটসেলফ, or it is also known as coefficient of self inductance, coefficient of self inductance। ইন্ডাকটেন্স এর ইউনিট হচ্ছে হেনরি। এবার বলছে according to Lenge's law the polarity of the EMF so induced is such that it opposes the change of current। আগের দিনই বলেছি যে result will oppose the flow of মানে very cause। তাহলে লেঞ্জেস ল অনুযায়ী বলছে যে পোলারিটি অফ দ্য ইএমএফ এমন ভাবে তৈরি হবে যাতে করে চেঞ্জ অফ কারেন্টকে এ বাধা দেয়। পোলারিটি অফ ইএমএফ ইজ such that it opposes the change of current। তাহলে সেলফ ইন্ডাকটেন্স বলতে আমরা কি বুঝলাম, যে একটা কয়েলকে যদি আমি কারেন্ট ক্যারিং কয়েল, যেটাকে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করছি যার অ্যাক্রসে, ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য কয়েলের মধ্যে কি হচ্ছে না কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ফ্লো করার জন্য একটা চেঞ্জ অফ ফ্লাক্স তৈরি হচ্ছে, সেই কয়েলের অ্যাক্রসে সেলফ ইন্ডাকটেন্স কত হবে না এই যে এল, এলটা হচ্ছে এল ডিআই ডিটি। তাহলে কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ যদি জিজ্ঞেস করে কত, সেটা হচ্ছে এল ডিআই ডিটি, এবং এই এলটাই হলো আমাদের সেলফ ইন্ডাকটেন্স। ঠিক আছে, এবার ফ্যারাডেস ল অনুযায়ী আমরা পড়েছিলাম যে ভোল্টেজ যে ইন্ডাকশন হচ্ছে কয়েলের জন্য, এই সেলফ ইন্ডাকশনের ফলে যে ইনডিউসড ভোল্টেজ, সেটার ভ্যালু কত না এন ডি ফাই ডিটি। তাহলে কয়েলের অ্যাক্রসে সেলফ ইন্ডাকটেন্স এর ভ্যালু আমরা দেখলাম এল ডিআই ডিটি, আর সেলফ ইন্ডাকটেন্স এর জন্য যে ভোল্টেজটা ইন্ডাকশন যদি আমরা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এল ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডি আই, মানে এটাকে আমরা বলতে পারি যে হ্যালো ম্যাম, কতটা পরিমাণ ওই কন্ডাক্টরটা অ্যাড করছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, কতটা পরিমাণ ফ্লাক্স ওই কন্ডাক্টর লিঙ্ক আপ হচ্ছে কন্ডাক্টরের দ্বারা, দ্যাট ইজ কল্ড ফ্লাক্স লিঙ্কেজ, ফ্লাক্স লিঙ্কড বাই দ্য কয়েল। ঠিক আছে, হ্যালো ম্যাম, ফ্লাক্স অ্যাডেড বাই দ্য কয়েল। হ্যাঁ বলো 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 বলো। ম্যাম বলছি কিছুক্ষণ আগে থেকে আপনার ভয়েস একটু ব্রেক করছে, মাঝে কিছু শোনা গেল না। ও আচ্ছা আচ্ছা, আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছে। ঠিক আছে, আমি আরেকবার বলছি। কতদূর শুনেছো? তোমার নাম কি যে বললে? হ্যালো ম্যাম আমি অর্পণ। হ্যাঁ অর্পণ, তুমি কতদূর শুনেছো? ম্যাম ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই ডিটি। হ্যাঁ, তাহলে আমি বললাম যে সেলফ ইন্ডাকটেন্স তখনই হবে যখন একটা কয়েলকে আমি ভোল্টেজ দিয়ে এনার্জাইজ করছি, এবং কয়েলের রেসপেক্টে একটা কয়েলের অ্যাক্রসে একটা কি করছে না কারেন্ট ফ্লো করছে, আর কারেন্ট ফ্লো করার জন্য যে ফ্লাক্সটা প্রডিউস হচ্ছে সেটাই হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। এবং এই সেলফ ইন্ডাকটেন্সের জন্য অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল ওই কয়েলের অ্যাক্রসেও একটা ভোল্টেজ ইন্ডাকশন হবে, যেটার ভ্যালু আমরা ফ্যারাডেস লতে দেখেছিলাম ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই ডিটি। এবার এই দুটোকে যদি আমি ইকুয়েশন দুটোকে ইকুয়েট করি, ইকুয়াল করি, তাহলে আমার দাঁড়াচ্ছে কি এল ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে
n d phi by di, n d phi by di, মানে হচ্ছে n d phi by d phi di বলতে d phi মানে কি, যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ, যেটা আমি আগের দিন বলেছিলাম d phi dt। তাহলে এটা কোথা থেকে এসেছিল না, n phi টাকে আমি যখন ডেরিভেটিভ করেছিলাম, তাহলে n phi মানে কি, কতটা পরিমাণ ফ্লাক্স একটা কন্ডাক্টর অ্যাড করছে, কতটা পরিমাণ ফ্লাক্স একটা কন্ডাক্টর লিংক করছে, দ্যাট ইজ কল্ড ফ্লাক্স লিঙ্কেজ। ঠিক আছে, তাহলে n phi বাই i এটাকে আমরা লিখতে পারি যে যদি আমরা BH কার্ভ কে কনসিডার করি, আগের দিন যেটা পড়েছিলাম যে একটা তোমার BH কার্ভের যতটা পরিমাণ তার ডায়ামিটার হবে, তার হিস্টেরেসিস লসটা যদি ডায়ামিটার বেশি হয় তার লস কিন্তু বেশি হয়। তাহলে সেই অনুযায়ী আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি যে L ইজ ইকুয়াল টু n phi বাই i, এবং এই n phi বাই i হচ্ছে যে এমন একটা রিলেশন যেটা আমরা, যে রিলেশনটা থেকে আমরা বুঝতে পারি যে ইন্ডাকটেন্সের সাথে কারেন্টের একটা অপোজিং নেচার আছে, ইন্ডাকটেন্সের সাথে কারেন্ট একটা ইনভার্স রিলেশনে রয়েছে। তাহলে যেদিকে ইন্ডাকটেন্স বেশি, এখান থেকে আমাদের বুঝতে হবে যে যেদিকে ইন্ডাকটেন্স বেশি কারেন্ট ফ্লো কিন্তু সেদিকটাকে অ্যাভয়েড করবে। মানে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্সকে যদি তুমি পাশাপাশি ভাবো, যে রেজিস্ট্যান্স কারেন্টের ফ্লোকে অপোজ করছে, কারেন্টের ফ্লোকে অপোজ করছে, ইন্ডাকটেন্স হচ্ছে এমন একটা কোয়ান্টিটি বা এমন একটা এলিমেন্ট যেটা কারেন্টের চেঞ্জের প্রসেসকে বাধা দিচ্ছে। ডি ফাই বাই ডিটি মানে ডি ফাই বাই ডিআই মানে কারেন্টের চেঞ্জকে বাধা দিচ্ছে। ঠিক আছে, তাহলে ইন্ডাকটেন্সের ডেফিনেশন যদি আমাকে বলে তখন আমি কি বলবো, যে ইন্ডাকটেন্স is an element which opposes the change of current। ঠিক আছে, টাইমের রেসপেক্টে কারেন্টের যে চেঞ্জ সেটাকে বাধা দেয়, এবং ইন্ডাকটেন্স অবশ্যই একটা এনার্জি স্টোরিং এলিমেন্ট, সেটা আমরা জানি, আগে ফার্স্ট ক্লাসে আমি পড়িয়েছি। তো L is equal to n phi by i, এই রিলেশনটা থেকে আমরা কিন্তু এটাই ক্লিয়ার যে কারেন্টের সাথে ইন্ডাকটেন্সের একটা ইনভার্স রিলেশন কিন্তু রয়েছে। এবং এই ইকুয়েশন দিয়ে পরে আমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন যে আমাদের সাবজেক্ট রয়েছে সেখানে আমরা অনেকগুলো এফেক্ট পাবো। ঠিক আছে, স্কিন এফেক্ট, এই ধরনের এফেক্ট কন্ডাক্টরের মধ্যে হয়। যেমন ধরো একটা তুমি যদি 33 কেভি বা 11 কেভি বা আরো বেশি 400 কেভি এরকম টাইপের ভোল্টেজ লেভেলে কনসিডার করো, দেখবে যে যখন তোমরা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টর গুলো যদি তোমরা কেউ লক্ষ্য করেছো কখনো, তো সেখানে অনেক ধরনের এফেক্ট হয়ে থাকে, যেমন করোনা লস হয়, স্কিন এফেক্ট হয়। এই স্কিন এফেক্ট জিনিসটা কি, স্কিন এফেক্ট জিনিসটা হলো যে কন্ডাক্টর, যদি আমি একটা সলিড কন্ডাক্টরকে কনসিডার করি, সেই জন্য আমরা সলিড কন্ডাক্টরকে অ্যাভয়েডও করি স্কিন এফেক্টকে মিনিমাইজ করার জন্য। তো স্কিন এফেক্ট জিনিসটা কি, যদি আমি ধরো একটা সলিড কন্ডাক্টরকে আমি নিলাম এই ট্রান্সমিশন করানোর জন্য, হাই ভোল্টেজ ট্রান্সমিশন করানোর জন্য, তো সেক্ষেত্রে কি হয় যে ইন্ডাকটেন্সটা মিডল অফ দ্য কন্ডাক্টরে ম্যাক্সিমাম থাকে। তো তার কারণে আমি একটু আগেই বললাম যে কারেন্ট কিন্তু ইন্ডাকটেন্স যেদিকে থাকে সেদিকটায় ফ্লো না করে তাকে অ্যাভয়েড করে সেই পাথটাকে। তাহলে এই মিডল অফ দ্য কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো না করে কারেন্ট কি করে, স্কিনের উপর দিয়ে ফ্লো করার চেষ্টা করে, এবং এই স্কিনের উপর দিয়ে ফ্লো করার জন্য সেই কন্ডাক্টরটা কি হয়, ক্রমশ কন্টিনিউয়াস কারেন্ট ফ্লোয়িং এর জন্য ক্রমশ হিট হয়, এবং সেখানে কিন্তু কন্ডাক্টরটা ড্যামেজ হওয়ার চান্সেস তাড়াতাড়ি থেকে যায়। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমাদের এই সলিড কন্ডাক্টরের জায়গায় বান্ডেল কন্ডাক্টর অথবা স্ট্র্যান্ডেড কন্ডাক্টরের কনসেপ্ট নিয়ে আসা হয়েছে। দেখবে বড় বড় যে টাওয়ার গুলো রয়েছে তার সঙ্গে যে কন্ডাক্টর গুলো থাকে সেগুলো যদি তুমি খুব ভালো করে লক্ষ্য করো, দেখবে টুইস্টেড করা থাকে, অনেকগুলো সরু সরু অ্যালুমিনিয়াম কন্ডাক্টরকে, বাঞ্চ অফ কন্ডাক্টরকে টুইস্ট করে একটা সলিড কন্ডাক্টর বানানো হয়। তাতে করে কি হয় যে মিডল অফ দ্য কন্ডাক্টর তখন আর কিন্তু কারেন্ট সেই পাথ ট্রাভেল করে না, কারেন্ট কিন্তু মানে ইউনিফর্মলি কিন্তু ফ্লো করার চেষ্টা করে। এইভাবে আমরা কিন্তু স্কিন এফেক্ট কিছুটা হলেও মিনিমাইজ করতে পারি। তো স্কিন এফেক্টের, যখনই স্কিন এফেক্ট তুমি ডিফাইন করতে চাইবে তখন জাস্ট এই ইকুয়েশনটা যদি তুমি মাথায় রাখো তাহলেই কিন্তু স্কিন এফেক্ট ডিফাইন করা খুব ইজি হবে। তো এগুলো তোমাদের আরো পরের পড়া, আমি জাস্ট তোমাদের এই রিলেশনটার জন্য বললাম। তাহলে এটা গেল আমাদের সেলফ ইন্ডাকটেন্স। নেক্সট আমরা চলে আসব, এগুলো আগের দিনই পড়িয়েছি, কিভাবে বের করবে।
কিভাবে রিলাক্টেন্স বের করবে, কিভাবে ফ্লাক্স বের করবে, সেগুলোর ফর্মুলা। এবার হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্সের জন্য আমার কি হলো না, একটা কয়েলের অ্যাক্রসেই যখন আমি কন্ডাক্টর রাখলাম, এটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। এবার আমাকে কি করতে হবে, যে দুটো কন্ডাক্টর আছে, ঠিক আছে, তাকে আমি এনার্জাইজ করছি। তাহলে এনার্জাইজ করার জন্য তার অ্যাক্রসে, প্রথম কন্ডাক্টরটার অ্যাক্রসে কি হলো, কারেন্ট ফ্লো করলো I1, এবং এই I1 কারেন্টের জন্য এখানে একটা ফ্লাক্সও তৈরি হয়েছে, দেখো এখানে ছবিতে রয়েছে Φ11। এবার এই Φ11 কিন্তু কেন এই সাবস্ক্রিপ্টে Φ11, কারণ কয়েল 1 এর হচ্ছে যে এটা ফ্লাক্স 1 কয়েল 1। এবং দেখো সেকেন্ড কন্ডাক্টরের ক্ষেত্রেও রয়েছে, কয়েল 2 এর ক্ষেত্রেও I2 কারেন্ট ফ্লো করছে এবং ফ্লাক্সটা হচ্ছে Φ22। এখানেও হচ্ছে কয়েল 2 এর ফ্লাক্স 2, সেজন্য হচ্ছে Φ22। তাহলে এর যদি আমি সেলফ ইন্ডাকটেন্স বের করি, এই কয়েল 1 এর অ্যাক্রসে সেলফ ইন্ডাকটেন্স আমরা কিভাবে বের করব, আমরা দেখলাম যে সেলফ ইন্ডাকটেন্সের ফর্মুলা L = N∅/I। তাহলে L1 এর মানে কয়েল 1 এর আমি ইন্ডাকটেন্স যদি বের করতে চাই, সেলফ ইন্ডাকটেন্স, তাহলে অবশ্যই আমাকে সেই কয়েলের নাম্বার 1 কয়েলের নাম্বার অফ টার্ন, সেই কয়েলের অ্যাক্রসে কতটা পরিমাণ ফ্লাক্স, এবং সেই কয়েলের কারেন্ট কত। তাহলে আমাদের নাম্বার অফ টার্ন হচ্ছে N1 আমরা যদি অ্যাজিউম করি কয়েল 1 এর জন্য, আর ফ্লাক্স যদি Φ11 কনসিডার করি, এবং I1 কারেন্ট 1 কয়েলের জন্য I1 কারেন্ট, তাহলে N1 Φ11 ডিভাইডেড বাই I1 হেনরি। এটা হলো আমাদের কয়েল 1 এর সেলফ ইন্ডাকটেন্স। নেক্সট হচ্ছে কয়েল 2। কয়েল 2 এর সেলফ ইন্ডাকটেন্স কি, L2 = N2 Φ22 I2, সেটাই বলেছে কয়েল 2 এর। এবার বলছে the direction of Φ11 and Φ22 have been shown as per the direction of current flows in the respective coil। মানে এই যে দেখো, একটা আপওয়ার্ড ডিরেকশনে, একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে। তো আপওয়ার্ড ডিরেকশনে কেন দেখিয়েছে না, I1 কারেন্টটা ফ্লো করছে, দেখো যেদিকে ফ্লাক্স কিন্তু তার পারপেন্ডিকুলারলি ফ্লো করছে, আবার এদিকে I2 কারেন্ট ফ্লো করছে, ফ্লাক্স উপরের দিকে ফ্লো করছে, তাহলে সেই অনুযায়ী আমাদের ফ্লাক্সটা ডিরেকশনও কিন্তু হবে। এ পার্ট অফ ফ্লাক্স Φ11 লিঙ্কস কয়েল 2। এবার আমরা আসছি মিউচুয়াল ইন্ডাকটেন্স। যখনই দুটো কয়েল চলে এলো এবং সেলফ ইন্ডাকটেন্স দুটো কয়েলের অ্যাক্রসেই তৈরি হলো, এবার সেলফ ইন্ডাকটেন্স কি করবে না, সেকেন্ড কয়েলটাকে লিঙ্ক করার চেষ্টা করবে। যেহেতু আরেকটা কয়েলও পেয়ে গেছে, তাহলে নিশ্চয়ই ওই কয়েলের থ্রু দিয়েও কাট করার চেষ্টা করবে, ওই কয়েলের থ্রু দিয়েও ফ্লাক্স পাস করানোর চেষ্টা করবে। তখনই হচ্ছে যে এই যে পার্ট অফ Φ11 লিঙ্কস দ্য কয়েল 2, এবং টোটাল ফ্লাক্স ইন কয়েল 2 কনসিস্ট অফ 2 কম্পোনেন্টস, ইটস ওন ফ্লাক্স 22 এবং পার্ট অফ ফ্লাক্স 11। মানে কয়েল 2 এর অলরেডি ফ্লাক্স কিন্তু Φ22 ছিল, এবং 1 নাম্বার কয়েলটা থেকেও ফ্লাক্স কিন্তু এসে ওকে কাট করছে কয়েল 2 কে। তাহলে এই যে 1 নাম্বার ফ্লাক্সটা এসে কাট করলো কয়েল 2 কে, এটাই হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স, ঠিক আছে, মানে মিউচুয়াল হলো দুজন। the amount of flux coil 1 which links the coil 2, এই ফ্লাক্সটার আমরা নাম দেব ফ্লাক্স মানে Φ12। আবার সেম ভাবে যদি কয়েল 2 এর ফ্লাক্সটা গিয়ে 1 কে কাট করে মিউচুয়াল ইন্ডাকটেন্সে, তখন কিন্তু আমার ফ্লাক্সটার নাম হবে Φ21। মানে Φ1 থেকে যখন Φ11 ফ্লাক্স যখন কয়েল 2 কে কাট করলো, তখন ওই মিউচুয়াল ফ্লাক্সটার নাম হলো, যেহেতু কয়েল 1 থেকে 2 তে গেছিল, তাহলে সেই মিউচুয়াল ফ্লাক্সটার নাম হবে Φ12। আবার যখন 2 থেকে 1 এসে ওকে কাট করবে কয়েল 1 কে, তখন সেই ফ্লাক্সটার নাম হবে Φ21। বোঝা গেল? সেক্ষেত্রে আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্সের ফর্মুলা কি হবে? তাহলে সেই ক্ষেত্রে মিউচুয়াল ইন্ডাকটেন্সের ফর্মুলা সেম হবে, বাট জাস্ট নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি আমি কয়েল 1 এর জন্য আমি ধরি, তাহলে কয়েল 1 কে কোন ফ্লাক্স এসে কাট করেছিল? মিউচুয়াল ফ্লাক্স 2 এর। কয়েল 2 এর ফ্লাক্স এসে 1 কে কাট করেছিল, তাহলে কয়েল 1 এর জন্য আমার মিউচুয়াল ফ্লাক্স 2-1, যেহেতু 2 এর এসে কাট করেছে, ঠিক আছে। তাহলে
flux phi to 1 which links the coil 1 having n1 turns will flux linkage n1 phi to 1 কারণ coil 2 থেকে ফ্লাক্সটা এসেছিল, and the flux phi to 1 is due to current I2. কেন ফ্লাক্স 2 টা এসেছিল? কারণ ওই phi 2 ফ্লাক্সটা I2 কারেন্টের জন্যই কিন্তু ফ্লো হয়েছিল, সেই ফ্লাক্সটার নাম হচ্ছে phi to 1। তাহলে M21 মিউচুয়াল ইন্ডাকটেন্স কয়েল 1 এর জন্য মিউচুয়াল ইন্ডাকটেন্স কি হবে না N1 phi to 1 by I2। সেরকম ভাবে কয়েল 2 এর জন্য কি হবে, যে কয়েল 2 এ তো I1 এর কারেন্টের জন্য ফ্লাক্সটা তৈরি হয়েছিল, তাহলে M12 is equal to N2 phi 12 divided by I1 হেনরি। এই হলো মিউচুয়াল ইন্ডাকটেন্স। এবার এটাকে একটা ডিরাইভ করেছে যেটা হচ্ছে phi 12 আর phi 11 এই দুটোকে ধরেছে K1 এবং phi 21 আর phi 22 এদের রেশিওকে ধরেছে K2। K1 K2 এই পুরো K1 is equal to K2 is equal to K এবং M12 আর M21 is equal to M ধরেছে। তাহলে এটাকে যদি আমি মাল্টিপ্লিকেশন করি M12 এবং M21 এর, তাহলে আলটিমেটলি দাঁড়ায় দেখো N2 phi 12 divided by I1 into N1 phi 21 divided by I2, যেখানে আমরা এখান থেকে বের করতে পারবো যে phi 12 is equal to K phi 11 আর phi 21 is equal to K phi 22, এখান থেকে বের করলাম। এবার এখানে ভ্যালুটা বসিয়ে দিয়েছে, জাস্ট এই ফর্মুলাটায় এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে K is equal to M divided by root over of L1 L2। তাহলে M is equal to plus minus K root over of L1 L2। এই ফর্মুলাটাও তোমরা মনে রাখবে। The coefficient of coupling represent that fraction of flux of one coil that links a second coil. If a core is a good magnetic material, the coefficient of coupling could be as high as এত, মানে যদি কোরটা ভালো মেটেরিয়ালে তৈরি হয়, এই কোএফিসিয়েন্ট অফ কাপলিং এগুলো তোমাদের এমসিকিউ তে আসে যে এর ভ্যালু কত, এর ভ্যালু 0.99 এর কাছাকাছি কিন্তু হবে। এই কে এর এই যে এম এর ভ্যালুটা সরি কে এর ভ্যালুটা হচ্ছে আমাদের 0.99 এর কাছে আসবে। আর বলছে যে যদি এয়ার কোড কয়েল হয়, এয়ার কোড কয়েলের জন্য কোএফিসিয়েন্ট অফ এই কাপলিং কোএফিসিয়েন্টটা হচ্ছে লো হয়, ভ্যালুটা হচ্ছে 0 হয় তাহলে 0.099 এই 0.99, আর যদি এয়ার কোড কয়েল হয় সেক্ষেত্রে কিন্তু কোএফিসিয়েন্ট অফ কাপলিংটা আমাদের 0.05 এই ভ্যালুটা হয়। তাহলে এই হচ্ছে আমাদের সেলফ ইন্ডাকটেন্স। আর তোমরা একটু এই ডেরিভেশনটা জাস্ট একটু চোখ বুলিয়ে নাও এখান থেকে। ডেরিভেশনটা একটু চোখ বুলিয়ে নাও, যদি কোনো সমস্যা রয়েছে একটু বলো। কোথায় দেখি? মৌমি মুখার্জি, শুনতে পাচ্ছ মৌমি? হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো নীলাঞ্জন? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে আপনাকে। হ্যাঁ, বাকিরা কমল যাদব, চন্দন চৌধুরী, गौतम कर्मकार। है कमल यादव? यस मैम। हाँ, समझ में आया? यस मैम समझ में आया मैम। एक बार फिर से देख लेंगे। अभी तक तो नहीं जब तक समझा क्लियर हुआ है। हाँ, पढ़ लेना, फिर पढ़ के नेक्स्ट दिन जो क्वेरीज है या फिर कुछ भी डिस्कशन करना है तो मुझे बताना, ठीक है? नेक्स्ट दिन से तुम्हारा तो तुम लोग का तो ऑफलाइन कॉलेज क्लास होगा, तो ऑफलाइन क्लास में और अच्छे से समझ में आएगा। सामने से बोर्ड चौक में यस मैम। তো ওই আমি ওটাই বলছি ম্যাম যে মানে মঙ্গলবার থেকে যখন স্টার্ট হবে আমি আপনার এমনি তো আগের অনেকগুলো ক্লাসই করতে পারিনি, 2-3টে নানান কারণবশত।
তো সেই জন্য মঙ্গলবার থেকে স্টার্ট হলে আবার একটুখানি প্রথম থেকে একটু একটু করে রিক্যাপ করে দিলে জিনিসগুলো, হ্যাঁ, তাহলে তোমাদের ব্যাপারটা তো খুব এটা ভালো হবে। মানে হ্যাঁ, তোমাদের সেমিস্টারের ক্লাস তো ধরো শুরু হচ্ছে এবার। মানে আরেকটু হুম হুম আমি প্রিভিয়াস গুলো আমি একটু রিভাইজ করিয়ে দিলে আমার মনে হয় তোমাদের সবারই বেটার হবে। তো হুম হুম প্রিভিয়াস হুম। গুলো রিভাইজ আর প্লাস করাবো এবং অফলাইনেও হবে তো। হুম তার আগে তোমরা যেটা করবে যেটা হচ্ছে যে তোমাদের যে পিপিটি গুলো আমি দিয়েছি, দেখো একদম প্রথম থেকে যদি এ টু জেড পড়াতে যাই তাহলে তো অনেক লেট হয়ে যাবে। তো তোমরা ওই পিপিটি গুলো থেকে পড়বে, পড়ার পর তোমাদের কোয়েশ্চেন নোট ডাউন করবে যে এই এই জায়গায় এই এই আবার ম্যামকে বলতে হবে, বুঝবো। তো এই কোয়েশ্চেন গুলো নোট ডাউন করে আমাকে ক্লাসে বলবে, একে একে আমি সেগুলো সলভ করবো, ঠিক আছে? যেমন ধরো কেভিএল কেসিএল ভেরি ভেরি ওকে ম্যাম। ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কেভিএল কেসিএল গুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ওদের যে প্রবলেম সলভিং, সেই প্রবলেম গুলো নিউমেরিক্যাল গুলো সলভ করলে তোমাদের আরো মানে ধারণাটা ক্লিয়ার হবে যে কেভিএল কি জীবনেও ভুলবে না। এক্সাম্পল দিয়ে যখনই করবে তখনই কিন্তু আর কোনো ভোলার কিন্তু সম্ভাবনা নেই, ঠিক আছে? সুদীপ্ত, সুদীপ্ত বৈদ্য। Yes, ma'am. হ্যাঁ সুদীপ্ত, কিছু সমস্যা? No, ma'am. কি বললাম বলো, সেলফ ইন্ডাকট্যান্স বলতে কি বোঝো? সেলফ ইন্ডাকট্যান্স বলতে কি বোঝো? আমি আর নতুন টপিকে যাব না। জয়দীপ, সুস্মিতা মন্ডল। আচ্ছা, ইলেকট্রিক্যালের স্টুডেন্ট কোথায়? ইলেকট্রিক্যালের স্টুডেন্ট কারা আছো? দেখো, যেই একটু জিজ্ঞেস করতে লাগিয়ে তখনই সবাই লেফট করতে শুরু করো তোমরা। ম্যাম ওয়্যারের রেজিস্ট্যান্স কে? কি ওয়্যার কি বলছো? সেলফ ইন্ডাকট্যান্স বুঝিয়ে বলো আমাকে, ওয়্যারের রেজিস্ট্যান্স কোথা থেকে? ম্যাম ওই যে কয়েলে হবে কয়েলের ইন্টারনাল রেজিস্ট্যান্স। এতক্ষণ তাই বললাম। অর্পণ ঘোষাল। ইয়েস ম্যাম, বলুন। হ্যাঁ বলো। অর্পণ, তোমার ছবির পাশে আবার এগুলো কি লাগিয়েছো? ম্যাম আগের কাজটা আমি ছিলাম না, এই জাস্ট আমি যুক্ত হলাম ম্যাম। একটু বাইরে আছি ম্যাম আছি। তাহলে ক্লাসে তুমি জয়েন করে আছো কি অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য? রাজা, রাজা শেখ। ইয়েস ম্যাম। বলো, সেলফ ইন্ডাকট্যান্স কাকে বলে? ম্যাম আমার নেটওয়ার্ক চলে গেল ম্যাম, তাই এমনি বাইরে চলে গেলাম। আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে টিচার। হ্যাঁ বৃষ্টি হচ্ছে ঠিক আছে, বাট তাও তোমাকে, তুমি ক্লাসে রয়েছো, বলছো না যে বুঝেছো কি বোঝোনি। চন্দন চৌধুরী। আচ্ছা হ্যালো ম্যাম। হ্যাঁ বলো চন্দন। ইয়েস ম্যাম, বলুন। বলো, সেলফ ইন্ডাকট্যান্স বলতে কি বোঝো? ম্যাম আমি বুঝিনি কিছু তেমন একটা। আসলে আমি আগের তো দিনই ক্লাসগুলো করতে পারিনি। মানে ওই ফ্যারাডেস ল সম্বন্ধে তো বললেন, তো সেই জন্য আমি অতটা মানে স্ট্রাইকও করেনি। নীলাঞ্জন, তুমি বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম, বুঝেছি। একটু বুঝিয়ে দাও ওদেরকে। ম্যাম যখন হচ্ছে একটা কয়েল এসি সোর্সের সাথে কানেক্ট করা হয়, সে হচ্ছে একটা কারেন্ট ড্র করে। তোমার খুব নয়েজ আসছে। সরি ম্যাম। ম্যাম একটু অ্যাকচুয়ালি আমি ল্যাপটপ ফোন দুটো থেকে করেছি, তো একটু জাস্ট আমাকে একটু অ্যাডজাস্ট করতে দিন। হুম।
ম্যাম এখন শোনা যাচ্ছে? হ্যাঁ বলো, এবার পরিষ্কার আছে। ম্যাম যখন হচ্ছে একটা কয়েল এসি সোর্সের সাথে কানেক্ট করা হয় তখন সে হচ্ছে একটা কারেন্ট ড্র করে, যেটা কিনা মানে টাইমের সাথে চেঞ্জ হয়, মানে টাইমের রেসপেক্টে সেটা চেঞ্জ হয়। তো সেখানে হচ্ছে কারেন্ট একটা ফ্লাক্স তৈরি করে, যেটা মানে ওই চেঞ্জের জন্য যে ফ্লাক্সটা তৈরি করে সেই ফ্লাক্সটা হচ্ছে টাইমের সাথে চেঞ্জ হয়। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা হচ্ছে ইকুয়ালস টু এল ডিআইডিটি, যেখানে ইটা হচ্ছে মানে সেলফ ইনডিউসড ইএমএফ ইটা, আর ডিআইডিটিটা এটা হচ্ছে টাইমের রেসপেক্টে কারেন্টের চেঞ্জ, আর এলটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। তাহলে সেলফ ইন্ডাকটেন্সকে আমরা যদি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি তাহলে কি হবে? মানে ম্যাম এলটাকে, হ্যাঁ, এল ইজ ইকুয়াল টু কি হবে? ম্যাম এল ইকুয়ালস টু ডিআইডিটি, নিয়ে ডিআইডিটি কে তারপরে যে ডেরিভেশন দিয়েছিলেন যেটা মানে এন ইকুয়ালস ডিআইডিটি ইকুয়ালস টু, এল ইকুয়াল টু আমি যে বললাম যে এন ফাই ইন ডিভাইডেড বাই আই, এন ফাই বাই ইয়েস ম্যাম এন ফাই বাই আই। হ্যাঁ হুম হুম ঠিক আছে, দাঁড়াও একটা ছোট্ট প্রবলেম আমি দিচ্ছি, সেটা একটু তোমরা বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে? এই প্রবলেমটা এই যে এক্সাম্পল 1, এই প্রবলেমটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও, যা করবে। প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, এই প্রবলেমটা করবে নিজেরা। ম্যাম নিচের যেটা আছে সেটা এক্সাম্পল 1? হ্যাঁ, a wire of length 50 centimeters moves at right angle to its length at 50 meter per second in a uniform magnetic field of density 1 Weber per meter square, মানে ফ্লাক্স ডেনসিটি বেসিক্যালি এটা বি বলা আছে, ঠিক আছে? determine the EMF induced in the conductor when the direction of motion is perpendicular to the field, ঠিক আছে? 1 নাম্বার বলেছে যে ইনডিউসড ইএমএফ বের করতে হবে কখন, যখন ডিরেকশন অফ মোশন ইজ পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড। নাম্বার 2 হচ্ছে ইনক্লাইন্ড অ্যাট 30 ডিগ্রি টু দ্য ডিরেকশন অফ ফিল্ড, এন্ড নাম্বার 3 হচ্ছে প্যারালাল টু দ্য ফিল্ড। এই প্রবলেমটা বাড়িতে ট্রাই করবে, পরের দিন আমি করিয়ে দেবো, ঠিক আছে? না পারলে কিভাবে বের করতে হবে সেই ফর্মুলাটা পরের দিন করিয়ে দেবো। আজকে আর টাইম নেই, 1 মিনিট টাইম আছে। তাহলে এই চ্যাপ্টারে কি কি কোশ্চেন আমি বলেছি? ফার্স্টেই যেটা যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট আর ইলেকট্রিক সার্কিটের কম্পারিজন, ঠিক আছে? দুটো কিন্তু বেসিক্যালি সেমই, তাদের কম্পারিজন, কারেন্টের অ্যানালোগাস কি, ভোল্টেজের অ্যানালোগাস কি, রেজিস্ট্যান্সের অ্যানালোগাস কি, এগুলো কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। সমস্ত ডেফিনিশন, যেমন পারমিয়াবিলিটি। হ্যাঁ বলো ম্যাম, ওই কোয়েশ্চেনটা আরেকবার দেখাবেন? হ্যাঁ অবশ্যই। এটা চেষ্টা করবে, না পারারই কথা, বাট স্টিল তোমরা নিজেরা চেষ্টা করো, আমি বলে পরের দিন আমি বুঝিয়ে দেবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। তাহলে যেগুলো আমরা পড়েছি যে বিভিন্ন টার্মিনোলজি, যেমন পারমিয়াবিলিটি, ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটাইজিং ফোর্স, ঠিক আছে? এই ডেফিনিশন গুলো ভালো করে পড়বে এবং তাদের ইউনিট, রিলাক্ট্যান্স, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারের। ম্যাগনেটিক সার্কিটের এখান থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না, ঠিক আছে? তো
চলো নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে, আমি লিভ করলাম এবং তোমাদের এই বইটা আমি পাঠিয়ে দিচ্ছি আর পিপিটিটাও আজকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ম্যাম।